আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের ২ নাম্বার লেকচার নিয়ে। আজকে আমরা সংখ্যা পদ্ধতির জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের ২ নাম্বার লেকচারে উপস্থিত আছি। তো আমাদের এই যে ক, খ এর যে অংশ এটা কিন্তু আমরা আলাদা করে শিখতেছি। আমরা সৃজনশীলের জন্য বেসিক আলোচনা করি এবং তোমার ম্যাথগুলো সলভ করি, আর এমসিকিউর জন্য তো এমসিকিউ ক্লাস করি, কিন্তু আমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য কি করতে হবে, এক্সট্রা ক্লাস নিতে হবে। তো এই জন্য এই এক্সট্রা ক্লাসের আয়োজন করা আর কি। তো একটা খুশির খবর সবার জন্যই, সেটা হচ্ছে আমাদের এখন থেকে স্পেশালভাবে প্রতিটা উইকে কিন্তু এক্সাম এর কার্যক্রম শুরু হচ্ছে, মানে এক্সাম ব্যাচ। তো তোমরা চেষ্টা করবা এক্সাম ব্যাচের যে কার্যক্রম সেখানে পরীক্ষার সাজেশন দেওয়া থাকবে প্রতি সপ্তাহের পরীক্ষার জন্য। তো পরীক্ষাটা অংশগ্রহণ করার চেষ্টা করবা, কোনোভাবে যাতে পরীক্ষাটা মিস না হয় সেটা খেয়াল রাখবা। আর যতটুকু সম্ভব নিয়মিত ক্লাস করবা, ক্লাস মিস হয়ে গেলে কোনো সমস্যা নেই, রেকর্ড দেখবা। আরেকটা বিষয় কি, আমরা যখন পড়ি, অফলাইনে পড়ি বা অনলাইনে পড়ি, যাই পড়ি না কেন আমাদের আসলে প্র্যাকটিস করতে হয়। তো প্র্যাকটিস করার একটা আসল জায়গা হচ্ছে বেশি বেশি পরীক্ষা অংশগ্রহণ করা। পরীক্ষাটা তুমি অফলাইনও দিতে পারো বা অনলাইনও দিতে পারো, যেখানেই তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে সেখানেই পরীক্ষা দিবা। তবে পরীক্ষা যদি তুমি কম দাও তাহলে তোমার প্র্যাকটিস হবে কম, তুমি বুঝতে পারবা না যে তোমার কোন কোন জায়গাতে ভুল বেশি হয়। তো যত বেশি পরীক্ষা দিবা তত বেশি ভুল করবা আর তত বেশি শিখবা। তো রিকোয়েস্ট থাকবে আমাদের এখন থেকে যেই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে একটু সিরিয়াসভাবে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আর একটা বিষয়, যারা পরীক্ষার গ্রুপে অ্যাড হইতে পারো নাই, স্পেশাল যে এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচে অ্যাড হওয়ার জন্য কী কী করতে হবে আমি বলে দিব, জাস্ট আমার সাথে যোগাযোগ করে তাহলেই হবে। তো আমি শুরু করলাম। আমাদের সংখ্যা পদ্ধতির পরীক্ষা নেয়, হ্যাঁ বুঝছে, আমাদের আসলে পড়তে হবে, পড়ার পাশাপাশি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধু পড়লেই হবে না, পরীক্ষা অংশগ্রহণ করে নিজেকে যাচাই করতে হবে যে কতটুকু আমি শিখতে পারলাম। তো যাই হোক, আমি আর কথা না বাড়ি আমরা এখন ক্লাস শুরু করি। আমাদের যেই সংখ্যা পদ্ধতির যেই জ্ঞানমূলক অনুধাবনমূলক ক্লাস, আজকে আমরা যাব আমাদের স্পেশাল পরবর্তী প্রশ্ন সমাধানে। তো আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখবা, মনোযোগ দিবা, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবা। তো এখন এই মুহূর্তে আমরা যেই জ্ঞানমূলক অনুধাবনমূলক অংশ নিয়ে কাজ করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 25 সাল আসা প্রশ্ন। তো আশা করি সব কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে হয়তো। আমাকে একটু জানাইও বর্তমানে অবস্থা কেমন, তোমাদের সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তামান্না জয়েন করছো, থ্যাংক ইউ। সব কিছু ওকে? আমার কথাগুলো স্ক্রিন সবই ঠিক আছে কি? একটু কথা বলো প্লিজ। সব কিছু কি ঠিকঠাক দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আমি রেসপন্স পাইনি, একটু আমাকে জানাইও সব কিছু ওকে। আচ্ছা ওকে, তাহলে চল আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্নের দিকে একটু তাকাও, কি বলছে দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথম প্রশ্নে বলতেছে যে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট, আমরা যখন সংখ্যা পদ্ধতি পড়ছিলাম তখন আমাদের একটা টপিকের নাম ছিল রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে দশমিক চিহ্নযুক্ত সংখ্যা, মনে রাখবা। তো আমরা এখন উত্তরটা একটু দেখি, এখানে কি বলছে উত্তরে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো এটা তোমরা মূল বইটা খুললেই দেখতে পারবা, যাদের কাছে বই আছে আর কি, বইটা ওপেন করে দেখতে পারো যে বইয়ের মধ্যে আমাদের রেডিক্স পয়েন্টের একটা অংশ লেখা আছে। যে কোনো বই খুলতে পারো, একবারে বেসিক আলোচনার মধ্যে লেখা আছে যে আমাদের রেডিক্স পয়েন্ট আসলে কি। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু ওয়েট করো, আমি একটু বের করলে বুঝতে পারবা। এটা আমাদের বইতে দেওয়া আছে, একবারে প্রথম দিকে যেতে হবে। হ্যাঁ, এই যেটা হচ্ছে আমার বই, মূল বই, এটা অক্ষরপত্র থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি, যে সংখ্যাটা হচ্ছে 2023.7259, ঠিক আছে। এখানে লেখা আছে MSD মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লেখা আছে LSD লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। হ্যাঁ, এটা আমরা জানি। তো এই যে আমাদের দুইটা অংশ, এখানে একটা যে সংখ্যা লেখা আছে না, ভগ্নাংশ সংখ্যা আর কি, মানে দশমিক চিহ্নযুক্ত একটা সংখ্যা, যেখানে আমাদের বাম পাশটাকে বলা হয় পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, আর দশমিকের ডান পাশটাকে বলা হয় কি
আমাদের দশমিক চিহ্নযুক্ত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। তো এখানে বাম পাশে যে অঙ্কটা লেখা আছে 2023 মানে 2023, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ। আর দশমিকের পরে ডান দিকে যেটা লেখা আছে 7259, এটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তো এখন আমাদের একটা সংখ্যা যেটা দশমিক চিহ্নযুক্ত সংখ্যা, এর বাম পাশটা পূর্ণ সংখ্যা, ডান পাশটা ভগ্নাংশ সংখ্যা, এই দুটা সংখ্যার মাঝখানে যে দশমিক চিহ্ন না, তার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। মূল কথা, দশমিক সাইনটার নামকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। কথা কি বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো সবাই, বুঝতে পারছো কিনা এতটুকু? ওকে, তো এটা গেল আমাদের। হ্যাঁ, এখন আমরা এই যে সংজ্ঞাটা পড়ছি, সংজ্ঞার মধ্যে কি বলছে? বলছে পূর্ণাংশ আর ভগ্নাংশকে আলাদা করতে কোন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাটিকে আলাদা করার জন্য যেই চিহ্ন ব্যবহার করা হয় তার নাম কি রেডিক্স পয়েন্ট। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি বলতেছে খেয়াল করো, খনঙে যে a ইকুয়াল টু 004116 ব্যাখ্যা করো। এখন কথা হচ্ছে স্যার এটা আসলে কি বলছে? এখানে একটা প্রতীক লেখা আছে a, এর পরে লেখা আছে 0041, আবার লেখা আছে 16, এটা মানে কি? এখানে কোনো ব্র্যাকেট লেখা নাই, যদিও এখানে ব্র্যাকেট লেখা নেই, তারপরও তুমি একটু মনে রাখো এই 16 মানে হচ্ছে একটা বেস। আচ্ছা, 16 বেস এটা কোন সংখ্যা পদ্ধতি থেকে আসে বলো তো? হেক্সাডেসিমেল। চমৎকার। না না, আলফা নিউমেরিক না, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস আসে। তো এখানে আমাদের যে বেস লেখা আছে সেই বেসটা হচ্ছে কি হেক্সাডেসিমেলের বেস। এখন এবার ব্যাখ্যা করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে এ যেটা আছে আমাদের, এখন এ হচ্ছে হেক্সাডেসিমেল একটা ডিজিট আমরা মনে করতে পারি। এখন এর কিন্তু একটা মান আছে, এর মান কত? এর মান হচ্ছে যে ডেসিমেলে চিন্তা করি 10। আসলে এখানে এ বলতে একটা অক্ষরকে বুঝাইছে আর একটা মান দেওয়া আছে আর কি, এরকম। এখন একটা বিষয়, আমরা যদি উত্তর দেখি, উত্তরে কি লেখা আছে ভালো করে খেয়াল করবা, যে এখানে এ ইকুয়াল টু যে সংখ্যাটা লেখা আছে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, অর্থাৎ এর বেস মানে এই সংখ্যাটির বেস হচ্ছে 16। আর আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে আর এ থেকে এফ পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়, মোট মিলিয়ে 16টা অঙ্ক, এই জন্য হেক্সাডেসিমেল। তো এখানে আমাকে ব্যাখ্যা দিতে হবে যে এখানে পরিপূর্ণ যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা দাও। এ যে সংখ্যাটা লেখা আছে 0041, এটার ব্যাখ্যাটা কি? তো আমরা লিখবো যে এ 0041 সংখ্যাটির বাম দিকে যে দুটো শূন্য আছে এই শূন্যগুলো আমি বাদ দিয়ে লিখতে পারি। এই শূন্যগুলো না লিখলে কোনো সমস্যা নাই, অঙ্কের কোনো প্রভাব ফেলে না। তো লিখবো যে এই সংখ্যাটির বাম দিকে শূন্য দুটিকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা কিন্তু সংখ্যার মানের কোনো প্রভাব ফেলে না। তো 0041 মানে কিন্তু 41ই বোঝায়। কি বললাম? 0041 মানে কি? শুধু 41 মানে এখানে 41, সংখ্যাটা হচ্ছে কি 41। এখন লিখবো, তাই আমরা সংখ্যাটিকে 4116 লিখতেও পারি বা 41 বেস 16ও লেখা যায়। সংখ্যাটির প্রয়োজন অনুযায়ী আমরা বাইনারি করতে পারবো, অক্টাল করতে পারবো এবং কি দশমিক সংখ্যায় রূপান্তরও করতে পারবো। এটা হচ্ছে ব্যাখ্যা। আসলে এটা ব্যাখ্যার মধ্যে বলছি এখানে যে এই অক্ষর দিয়ে একটা সংখ্যা লিখছে 004116, এটার মানে তুমি কি বুঝছো? প্রথমত এটা বুঝছি 16 বেস মানে এটা হচ্ছে হেক্সাডেসিমেল একটা সংখ্যা। পরে আমি বুঝতে পারছি 00 হচ্ছে একটা ডিজিট, দুটো ডিজিট, এগুলো বাদ দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই। তো এটা উত্তর হবে কি 4116 বেস। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা বুঝতে পারছি। আর এটাকে আমি চাইলে অক্টাল করতে পারি, বাইনারি করতে পারি, ডেসিমেল করতে পারি, মানে রূপান্তর করতে পারি। ব্যাস এই 2-3টা কথা যদি লিখে দিই তাহলে এটার ব্যাখ্যা বা বর্ণনা হয়ে যাবে। আদিবা, জাহিদ, মাহবুব, মুজাহিদ, নুসরাত, রিয়াজ, সাইমা, সুমাইয়া, তামান্না, এটা আমাকে জানাও। ইভা, বুঝতে পারলা কিনা তোমরা? এই হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, এখন এটা আমাদের গেল, এটা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, আমাদের আরেকজন জয়েন করছো, স্বপ্ন। থ্যাংক ইউ স্বপ্ন, জয়েন করছো। সমস্যা নেই স্বপ্ন, এটা একটু দেরি হইলো, আমাদের এটা দিয়ে মাত্র শুরু হয়েছে। আমরা এখন পরবর্তী প্রশ্ন নিই।
স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে জানাও। স্বপ্ন ওকে, ঠিক আছে। আমি এখন নতুন প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে রিকোয়েস্ট আবারও বলতেছি, এখন থেকে কিন্তু আমরা আমাদের পরীক্ষার ব্যাচে অংশগ্রহণ করার চেষ্টা করব। এমসিকিউ পরীক্ষা হবে, সিকিউ পরীক্ষা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষাটা মিস দিব না। আমি বলি আমাদের আগামী সপ্তাহের শুক্রবার, আগামীকাল না, আজকে তো বৃহস্পতিবার, আগামী সপ্তাহের শুক্রবার আমাদের স্পেশাল পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় তোমরা জানো, আমাদের নতুন বছরে একটা রুটিন আমি তৈরি করছি, আজকে রুটিনটা পেয়ে গেছো। নতুন বছরের রুটিন মতো আমরা প্রতি শুক্রবারে স্পেশাল ক্লাস করব ইনশাল্লাহ। তো এটা কিন্তু একটা চমৎকার প্রোগ্রাম আমাদের। আমরা প্রতি শুক্রবারে আমাদের যে ক্লাসটা হবে, বিশেষ করে বাংলা ক্লাস, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, আগামীকাল পরীক্ষা নাই। হ্যাঁ, আগামী সপ্তাহে পরীক্ষা, আগামীকাল পরীক্ষা নেই। তো যেটা বলতেছিলাম, আমাদের প্রতি শুক্রবারে যে ক্লাসটা বলি, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যে ক্লাস, সেটা হবে 1 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, খুবই স্পেশাল ক্লাস। বাংলা প্রথম পত্র এখানে আলোচনা করব, দ্বিতীয় পত্র আলোচনা করব। এরপরে আমাদের সায়েন্সের যে গ্রুপ ক্লাস আছে বায়োলজি, এটাও হবে 1 ঘন্টা 40 মিনিট, মানে লং টাইম ক্লাস। তো যারা যারা আজকে রুটিনটা পাইছো, রুটিনটা সেভ রাখো, যারা পাও নাই আমার থেকে নিয়ে নিও। আর এই যে রুটিনটা যে আমি তৈরি করছি, এই রুটিন মতো একটু চেষ্টা করো ক্লাসগুলো জয়েন করার জন্য, আর চেষ্টা করো একটু ফ্রেন্ডদেরকে এই রুটিনটা দেওয়ার জন্য, যদি কারো সময় থাকে ক্লাস করবে। আর মনে রাখো ক্লাস যাতে মিস না হয়, ক্লাস মিস গেলে রেকর্ডেড ক্লাস থাকবে, দেখে নিবা। তো চলো আমরা শুরু করি। আর আমি আশা করি সামনে আরও তোমাদের মানে তোমাদেরকে নিয়ে যে প্রোগ্রামগুলো করতেছি সামনে, সেটা আরও স্পেশাল হবে। আমি এখন থেকে চেষ্টা করব আমাদের একবারে সাজেশন ভিত্তিক পড়ানোর জন্য, যাতে করে আমরা শুধু পড়বই না, আমরা সাজেশন মতো এগিয়ে যাব, অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করব। আসলে সাজেশন ভিত্তিক পড়াইতে পারলে তুমিও পড়াটা গুছায় পড়তে পারবা, তোমারও সিলেবাস শেষ হবে, পড়া একটা মজা পাবা। আর এমনি আন্ধাগুন্দি পড়লে বা বিশৃঙ্খলভাবে পড়লে তুমি শুধু ওই যে বুঝবা যে শেষ হয়েছে, অধ্যায় মাত্র শেষ হয়েছে, ভালো করে শেষ হয় না। কেমনে এমসিকিউ উত্তর করতে হয়, কেমনে সিকিউ উত্তর করতে হয়, ক নাম্বার কেমনে লিখতে হয়, খ কেমনে লিখতে হয়, তারপরে গ ঘ উত্তরগুলো কেমনে করতে হয়, এগুলো হচ্ছে টিপসের ব্যাপার। এই টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ডে বাই ডে ক্লাসের মাধ্যমে, অথবা যে কোনোভাবেই শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা চেষ্টা করবা যোগাযোগ রাখার জন্য, একটু অ্যাক্টিভ থাকার জন্য। তো চলো শুরু করি। যশোর 25 সালে আসা প্রশ্ন কি বলতেছে এখানে, ক নঙে যে 2 এর পরিপূরকটা কি ব্যাখ্যা করতে হবে। 2 এর পরিপূরক কাকে বলে? এখন আমরা জানি 2 এর পরিপূরক করতে গেলে প্রথমে 1 এর পরিপূরক করতে হয়। তো আমরা যেই বিষয়গুলো জানি সেগুলো একটু সাজায় লিখে দিলেই উত্তরটা হয়ে যায়, সংজ্ঞাটা হয়ে যায়। কোনো বাইনারি সংখ্যার 1কে 0-তে এবং 0কে 1-এ পরিবর্তন করে, অর্থাৎ 1 এর পরিপূরক করে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে যে বাইনারি সংখ্যা পাওয়া যায় তাকেই 2 এর পরিপূরক বলে। আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি যখন ওই যে আমরা ওই 2 এর পরিপূরকে ম্যাথগুলো করতেছিলাম না বা করছিলাম, তখন কিন্তু আমরা জানি 2 এর পরিপূরক কেমনে করে। প্রথমে 1 এর পরিপূরক করতে হয়, শূন্যকে 1 বানাইতে হয়, 1 রে 0 বানাইতে হয়, তাহলে কি হয়, সেটা হয় 1 এর পরিপূরক। এরপরে কি করতে হয়, এরপরে এর লগে 1 যোগ করতে হয়, 1 যোগ করতে হয়, 1 যোগ করলে যে ফলাফল পাবা লাস্টে, তাকেই বলা হয় 2 এর পরিপূরক। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, সংখ্যা পদ্ধতির অঙ্ক কিন্তু আমরা করছিলাম, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 1's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট, মনে পড়ে কথাগুলো? এটা আমাকে জানাও, তোমরা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে আমাদের 1 এর পরিপূরক করলাম, দেন 1 যোগ করে 2 এর পরিপূরক করলাম, এটা একটু সাজায় লিখে দিই, তাহলে আমাদের সংজ্ঞাটার উত্তর হয়ে যায়। আমরা আসলে এতদিন শুধু অঙ্ক করছি, সংজ্ঞার জন্য তো আসলে পড়ি নাই। আজকে বললাম যে 2 এর পরিপূরক কাকে বলে, 1 এর পরিপূরক করে দেন 1 যোগ করে দিলে 2 এর পরিপূরক হয়ে যায়, শেষ। এবার আসি পরবর্তী প্রশ্ন। তো এখানে বলতেছে খ নঙে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি যে 2 কেন ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারতো যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 কেন ব্যাখ্যা করো, অথবা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি যে 16 কেন, অথবা এটাও আসতে পারে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি যে 10 কেন। অর্থাৎ একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে পেঁচে আসতে পারে। তো সবগুলোরই উত্তর সেম হবে, মানে একই ক্যাটাগরির উত্তর হবে, তবে একটা বুঝালেই বাকিগুলো বুঝতে পারবা।
আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, তোমরা কি বলতে পারবা কেন বাইনারি সংখ্যার বেস 2 বা ভিত্তি 2? কেন বলো তো? কেন বাইনারি সংখ্যার ভিত্তিকে 2 বলা হয় বা বেসকে 2 ধরা হয়? কি কারণে? বাইনারিতে আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সুমাইয়া, আবার বলো প্রশ্নটা, আমি উত্তরটা ভালো করে শুনতে পাই না, আবার বলো। বাইনারিতে কি হয়? বাইনারি সংখ্যায় তো দুইটা স্যার, 0 আর 1, ওই জন্য ভিত্তি 2। হ্যাঁ, চমৎকার হয়েছে। হ্যাঁ সুমাইয়া, আমি বেরিয়ে এরকম কিছু বলছো, উত্তর রাইট, চমৎকার হয়েছে। হ্যাঁ, এখন আমরা একটু সাজায় লিখবো, তো আসলে খননের জন্য একটু বড় বড় করে লিখবা। যদিও উত্তরটা ছোট হয়ে গেছে 3-4 লাইনে, এত ছোট লিখলে তো 2 নাম্বার পাওয়া যায় কম, তবে একটু বড় করে লিখবা আর কি। তো লিখবো যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা। অঙ্ক বা চিহ্ন একই আর কি। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতির বেজ বলতে বোঝাবে ওই সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক তুমি ব্যবহার করতেছো। দশমিকে 10টা অঙ্ক ব্যবহার করো, এই জন্য এর বেস 10। বাইনারিতে 2টা অঙ্ক ব্যবহার করো, এই জন্য বেস 2। অক্টালে 8টা অঙ্ক ব্যবহার করো, এই জন্য অক্টালের বেস 8। আর হেক্সাডেসিমেলে 16টা অঙ্ক ব্যবহার করো, এই জন্য এর বেস কত? 16। তো এখানে তো বাইনারির কথা বলছে, তো লিখবো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু শুধুমাত্র 0 আর 1 এই দুইটি চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। ব্যাস হয়ে গেল। আবু বকর জয়েন করছো, থ্যাংক ইউ। সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো? খনন প্রশ্নের ব্যাখ্যা একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। ওকে, আচ্ছা। স্বপ্ন তোমার এখানে কেমন দেখা যায় একটু আমাকে জানাও তো, কেমন শুনতেছো, দেখতেছো বা বুঝতেছো? ক্লিয়ার দেখা যাচ্ছে। তামান্না একটু বইলো কেমন বুঝতেছো। তারপর হচ্ছে রিয়াজ, মুজাহিদ, মাহবুব, জাহিদ, আদিবা, তোমাদের কি খবর? তোমরা বুঝতেছো ভালো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো নেক্সট পরবর্তী স্পেশাল প্রশ্ন। তামান্না রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, তবে এটা আমরা এখন আলোচনা করব না। হ্যাঁ, আমরা এখন আলোচনা করব, এটা সময় লাগবে বুঝাইতে, আপাতত এটা আমি স্কিপ করলাম। পরবর্তী প্রশ্ন নিচ্ছি, ইজিগুলোকে আলোচনা করি আগে। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 2025। তোমাদেরকে গত ক্লাসে একটা ট্রিক্স শিখাইছিলাম। ট্রিক্সটা কি ছিল? কিছু কিছু তোমার শব্দের পূর্ণরূপ তোমাকে মুখস্থ করতে হবে। যেমন এখানে একটা পূর্ণরূপ চলে আসে, গত ক্লাসে শিখছিলাম আস্কি। আস্কির পূর্ণরূপটা কি? অনেক বড় ছিল। তো দেখো এখানে একটা পূর্ণরূপ তোমাকে লিখতে বলছে, ইউটিএফ এর পূর্ণরূপ কি? এগুলো আসলে টেকনিক, কিছু কিছু পূর্ণরূপ তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, একটা খুশির খবর বলি, সেটা হচ্ছে গিয়ে 27 ব্যাচ যারা আসো, উত্তেজিত 27 ব্যাচ, আগামী সপ্তাহ থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হবে, HTML ইনশাল্লাহ। তৃতীয় অধ্যায়, ও সরি, আমার তো মনে হয় একটা বাকি আছে, সরি HTML না, ওই যে আমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের বাস্তবায়নটা বাকি আছে, দুঃখিত। তো আমি আশা করি আগামী উইকে যতটুকু সম্ভব, আগামী উইকে কিন্তু ক্লাস কিন্তু আমাদের 1 ঘন্টা 10 মিনিট, বুঝছো? আমাদের আইসিটি ক্লাস কিন্তু আগে মঙ্গল বুধ বৃহস্পতি শুরু হতো কয়টা বাজে? 9টা বাজে। এখন কিন্তু 9টা বাজে হবে না, শুরু হবে 8:30 বাজে। খেয়াল রাখবা, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার 3 দিন আইসিটি ক্লাস 8:30 বাজে। 8:30 থেকে 9:40, 1 ঘন্টা 10 মিনিট। তো আশা করি এখন থেকে নতুন বছর এই নতুন রুটিনে পড়বো, 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, এতদিন তো 40 মিনিট করে ক্লাস হইতো, এখন কিন্তু 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, আসলে উত্তেজিত বলা হয় কেন, এটা আমি ছোট্ট করে বলি। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছো, মাত্র রেজাল্টও পাও নাই, 1 সপ্তাহের মধ্য দিয়ে যাইতে যেতেই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের অনেকে কোর্স কেনা শুরু করছে, বইটই সংগ্রহ করে পড়া শুরু করছে। আমার এখনও যারা পড়তেছিলা, তো আমার এখনও তোমরা পড়া শুরু করছো, মানে তোমাদের রেজাল্টও পাবলিশ হয় নাই, মাত্র পরীক্ষা দিছো, বুঝছো? পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই দেখবা অনলাইনে অনেক জায়গায় কোর্স কিনে পড়া শুরু করছে, কোর্স রোজ কিনে ক্লাস শুরু করছে, বইটা সংগ্রহ করে পড়া শুরু করছে। মানে তারা এসএসসির রেজাল্টই জানলো না, মাত্র পরীক্ষা দিল, 1 সপ্তাহের মধ্যেই সবাই বইটা কিনে রেডি, পড়া শুরু করেছে এইচএসসির জন্য। এজন্য এই ব্যাচটাকে বলা হয় উত্তেজিত ব্যাচ 27। এর আগে অন্য কোনো ব্যাচকে এত উত্তেজিত হইতে দেখা যায় নাই, যেখানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ওরা 1 মাস 1.5 মাস ঘোরাঘুরি করতো,
বুঝছো? কিন্তু তোমরা যে 27 ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচ, কেন নামটা উত্তেজিত? তোমরা আসলে তেমন ঘোরাফেরা করো নাই, তোমরা মাত্র পরীক্ষা দিছো, 1 সপ্তাহের মধ্যেই সবাই মোটামুটি পড়ালেখা শুরু করে দিয়েছে এইচএসসির জন্য। কিন্তু এত কম সময়ে কোনো একটা নতুন ব্যাচ এতটা দ্রুত আগ্রহ প্রকাশ করছে এইচএসসি পড়ার জন্য, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোর্স কিনে বইটা সংগ্রহ করে অফলাইনে অনলাইনে সব কিছু মিলে জেলে পড়া শুরু করছে। এর আগে বিগত কোনো বছরের ইতিহাসে, বিগত 10 বছর 20 বছর যাই বলো, এর আগে এমন আগ্রহ ছিল না বাচ্চাদের। এজন্যই এইচএসসি 27-এর নাম হয়ে গেছে উত্তেজিত এইচএসসি 27। মানে তারা অধিক উত্তেজিত পড়ালেখা নিয়ে, এই জন্য আর কি। তো সবাই কি উত্তরটা বুঝতে পারছো? উত্তেজিত কেন তোমাদের নাম? 27 যারা আছে একটু আমাকে বলো, বুঝতে পারছো কি? ওকে, এটাই আর কি মূল কাহিনী। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, তো ওই যে আমরা কোথায় ছিলাম জানি, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, হ্যাঁ আমাদের ওই যে আইসিটি ক্লাসে 1 ঘন্টা 10 মিনিটের যে ক্লাস, সেখানে আমরা, হ্যাঁ উত্তেজিত এই জন্য বাস রেডি হচ্ছে সামনে। যাই হোক, দেখো এখন কথা হচ্ছে যে আমাদের সামনের যে আইসিটি ক্লাসগুলো ইনশাল্লাহ এখন থেকে হবে 1 ঘন্টা 10 মিনিট। সেখানে আমাদের বেসিক থেকেই একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে ক্লাস, সেটা ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করব বা নেওয়ার চেষ্টা করব। তো আমাদের কিন্তু ওই অংশটা বাকি। আমাদের ডিজিটাল ডিভাইসে লাস্টে যে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, সেটাই বাকি আছে। ফুল অ্যাডারটাও বাকি আছে, আবার ওই অংশটা বাকি আছে। ওটা পড়তে পারলেই আমার 3 নম্বর অধ্যায় শেষ। এবার আমরা HTML যাবো ইনশাল্লাহ। আশা করা যায় ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই 3য় অধ্যায় শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, তো যেখানে ছিলাম আমরা, এখানে বলতেছে ইউটিএফ এর পূর্ণরূপ কি? ইউটিএফ এর পূর্ণরূপ এটা মুখস্থ রাখতে হবে, যেহেতু এটা আমরা দেখতেছি। হ্যাঁ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। থ্যাংক ইউ, চমৎকার সুমাইয়া, উত্তর রাইট। দেখো মুখস্থ করো, ইউতে ইউনিকোড, টিতে ট্রান্সফরমেশন, এফে হচ্ছে ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এগুলো বইতে সব লেখা আছে, একটু কষ্ট করে খুঁজে খুঁজে বইটা পড়তে হবে, তাহলে তুমি এগুলো পেয়ে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। এখন খ নং প্রশ্ন, স্থানীয় মান কি ব্যাখ্যা করো। হ্যাঁ, স্থানীয় মান কি ব্যাখ্যা করো। এখানে প্রশ্ন করছো যে ফাইনাল হবে কবে। ফাইনাল হইতে পারে এপ্রিলে, তো আসলে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার পর হইতে পারে। যাই হোক, এটা গেল, সব কলেজে সেম আসে না। এখন স্থানীয় মান কি, এটা কিন্তু আমরা সাধারণ গণিতে যখন পড়ছিলাম একবারে শুরুতে 9-10 মনে এগুলো ব্যাখ্যা ছিল। এখন আমি ব্যাখ্যাটা বুঝা দিই, স্থানীয় মান কি আসলে, এটা বুঝতে পারবা খুব ইজি। কি বলছে এখানে খেয়াল করো, বলতেছে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এটা আসলে বুঝতে একটু কষ্ট হচ্ছে হয়তো, আমি বুঝা দিই। কোনো সংখ্যা পদ্ধতিতে ডান দিক থেকে শুরু করে বাম দিকে স্থানীয় মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের ক্রমবর্ধমান সূচক 1, 2, 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এর বিষয় হচ্ছে একটা সংখ্যা তুমি দেখতে পাচ্ছ বর্তমানে 555। এই সংখ্যাটার মধ্যে 3টা অঙ্ক আছে, এ একটা অঙ্ক, এ একটা অঙ্ক, এ একটা অঙ্ক। কিন্তু এই 3টা অঙ্কের যে মান সেম না। এই প্রথম অঙ্কের মান একরকম, দ্বিতীয় অঙ্কের মান আরেক রকম, তৃতীয় অঙ্কের মান আরেক রকম। আসলে একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, প্রতিটা অঙ্কের মান কিন্তু ডিফারেন্ট। এই ডিফারেন্ট মানগুলোকেই বলা হয় স্থানীয় মান। আমি আবারও বলতেছি, শর্টকাটে বুঝাচ্ছি, শর্টকাটে বলতে সহজে বুঝাচ্ছি। যে কোনো একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকবে, প্রত্যেকটা অঙ্কের যে নিজস্ব একটা মান রয়েছে, সেই মানটাকেই বলা হয় স্থানীয় মান। যেমন 555 এই সংখ্যাটার প্রথম যেই 5 এই অঙ্কটা যে আছে, এই অঙ্কের মানই হচ্ছে 5, অর্থাৎ প্রথম অঙ্কটার মান 5। পরবর্তী যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আমাদের শুধু 5 নয়, এটা হচ্ছে কি 50, 50-এর 5। কারণ এটা একটু খেয়াল রাখবা, আমরা যখন উচ্চারণ করি প্রথমে বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকমভাবে চলতে থাকে। তো এই যে আমরা যে বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলোই হচ্ছে কি স্থানীয় মান, এক একটা অঙ্কের স্থান ভেদে মান। এখন প্রথম যে 5, এটা তো হচ্ছে এককের ঘরে, এজন্য 5 একক 5।
পরেরটা হচ্ছে কি দশকের ঘরে, 5 10 50, তার মানে এই 5-এর একক মানটা হচ্ছে কত, 50। আবার পরবর্তী 5টা হচ্ছে শতকের ঘরে, 500, পরবর্তী 5-এর মান কত, 500। তোমরা কি এই ব্যাখ্যাটা বুঝতে পারছো? প্রথমটা 5, পরেরটা 50, পরেরটা 500, বুঝতে পারছো এগুলো? এটা আমাকে জানাও তো, একটু কথা বলতে হবে প্লিজ। আচ্ছা চেষ্টা করব। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন এটা গেল আমাদের সংখ্যা পদ্ধতি, তো এই জন্য আমাদের এই টপিকটা আমরা আগে পড়তেছি, দেন ডিভাইস থেকে যখন পড়াবো তখন এটা আলোচনা করব। এখন এটাই বললো আর কি যে কারণ এটিকে 10 ভিত্তিক সংখ্যা ধরলে এর ডান দিকের প্রথম অঙ্কটির স্থানীয় মান হবে 10⁻0, মানে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা, প্রথমটা হবে। আচ্ছা আবার বুঝা দিব। আচ্ছা মাহবুব একটু দেখো, আমি একটা বিষয় বলি। আমাদের যে উচ্চারণটা করতে হয় না, 5 একক, তারপরে 5 দশক, 5 শতক, তুমি জাস্ট ওই সংখ্যাটা দিয়ে গুণ করো। যেমন প্রথমে তো ধরো 5, 5 মানে কি, 5 মানে শুধু 5ই। তো এই 5 যে সংখ্যাটা অঙ্কটা আছে এটার মান হবে শুধু 5। আর পরবর্তী 5টা কিন্তু দশকের ঘরে। এখন এই 10 দিয়ে 5 গুণ করবা, 5 10 50 হবে, তাহলে পরবর্তী 5-এর যে স্থানীয় মান সেটা হবে 50। এটা কষ্ট করে মনে রাখবা, জাস্ট ওই সংখ্যাটা দিয়ে গুণ করবা। পরবর্তী 5টা কিন্তু শতকের ঘরে, তার মানে 100 দিয়ে গুণ করো, তো 5কে 100 দিয়ে গুণ করলে 500। এইভাবে প্রতিটা অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ করলেই সম্পূর্ণ অঙ্কের মানটা পাওয়া যায়। এটা আর কি বিষয় মাহবুব। আশা করি হয়তো বা বুঝবা, আস্তে আস্তে একটু রিভিশন করলে হয়ে যাবে, কয়েকবার বুঝতে পারবা। তো এইটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা, যার কারণে এইখানে 10⁻0 হয় প্রথমে, তারপর 10⁻1 হয়, তারপর 10⁻2 হয়। তো প্রথম অঙ্কের জন্য 10⁻0 মানে 1, পরের অঙ্কের জন্য 10⁻1 মানে 10, আর সর্ববামেটাও 10⁻2 মানে 100। মানে এটা এই লাইনটা, উপরের লাইনটা একটু ব্যাখ্যা করে বলছে। এটা না লিখলেও তেমন সমস্যা নেই, তুমি জাস্ট এতটুকু লিখে দিলেই হবে, জাস্ট স্থানীয় মানটা কি সেটা কি সম্পূর্ণরূপে বিবরণ দিবা, তাহলেই হয়ে যাবে। তো জাহিদ, তারপর মাহবুব, তারপর হচ্ছে মুজাহিদ, নুসরাত, রিয়াজ, স্বপ্ন, সুমাইয়া, তামান্না, ইভা, দেখো ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা, খননের ব্যাখ্যাটা? আচ্ছা জি thank you. স্যার বুঝছি। এখন আমরা যাচ্ছি পরবর্তী স্পেশাল প্রশ্ন, বরিশাল বোর্ড 25-এ। হ্যাঁ বলি রিয়াজ, সিলেট বোর্ড 25 যেটা বলছো এটা আমি পরে আলোচনা করে দিব, মানে ডিভাইসের, ওটা তো ডিভাইসের টপিকে আলোচনা করবো আলাদা করে। এবার আমি আসি বরিশাল বোর্ড 25-এর প্রশ্নে। ইউনিকোড কি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আসছে, ভালো করে পড়বা। ইউনিকোড কি, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সম্মানিত করার কোড। ইউনিকোড হচ্ছে একটা কোড, যেই কোডটা পৃথিবীর সকল ভাষাকে কম্বিনেশন করে লেখা হয়, বা পৃথিবীর সকল ভাষাকেই এই কোডে রূপান্তর করা যায়। ইউনিকোড হচ্ছে এমন একটা কোড যেই কোডটা পৃথিবীর সকল ভাষাকেই রূপান্তর করে লিখতে পারে, এটাকে ইউনিকোড বলে। তো মুখস্থ করবো, পৃথিবীর যত ভাষা আছে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি, যাই হোক, প্রতিটা ভাষায় লেখালেখির কাজ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূল কথা। সবাইকে বুঝতে পারছো ব্যাখ্যাটা? সকল ভাষার লেখালেখি করার জন্য যে কোড ব্যবহার করে তার নাম হচ্ছে ইউনিকোড। এটা আমাকে জানাও, তোমরা কি বুঝছো? তোমার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, দেখতে শুনতে সবকিছু ওকে? জি স্যার। আচ্ছা এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। 4 বিটের কোড বুঝিয়ে লেখো। এখন 4 বিটের কোডকে আমরা পড়ছি, 2 বিট পড়ছি, 10টা 2 বিট পড়ছি, 8, তারপরে 8 পড়ছি, 16 পড়ছি, 10 পড়ছি, 4 তো পড়ি নাই। আসলে 4 বিটের যে কোড তার নাম বিসিডি কোড। বিসিডি কোড মুখস্থ করবা। 4 বিটের কোডটি হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডের পুরোটা মুখস্থ করবে, এটা পরীক্ষা বেশি আসে। বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড। অনেকে সেটাকে কোড লেখে, আসলে কোড হবে না, কোডেড। কি হবে? কোডেড। আর ডিতে হবে ডেসিমাল, ডেসিমাল। তো বিসিডি কোডটা পরীক্ষায় বেশি আসে, এমসিকিউ তো আসে, সিকিউ তো আসে। তো বিসিডি কোড আমাদের মূলত 4 বিটের হয়। সবসময় মনে রাখবা বিসিডি কোডটা কত বিটের হয়? 4 বিটের হয়, এটা খেয়াল রাখতে হবে। তো 4 বিটের কোডটিকেই বলা হয় বিসিডি কোড, আর বিসিডি কোডের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল।
আর অবশ্যই এই যে ইংরেজির বানানটা এটা ভুল করিও না, এটা মনে রাখবা, আদারওয়াইজ কিন্তু অনেকে এটা ভুল করে। অনেকে কোড লেখে, কোডেড হবে, ডি হবে লাস্টে, কোড লিখলে হবে না। এরপরে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য এই কোডটা ব্যবহার করা হয়। মানে ডেসিমেল পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য এই কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। মানে দশমিকের প্রতিটা অঙ্ককে 4 বিটে যদি আমি রূপান্তর করতে পারি তাহলে কি হবে, বিসিডি কোড হবে। আর এই কোডের মাধ্যমে 0 হতে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা যায়। অর্থাৎ এই বিসিডি কোড এর মাধ্যমে যে কোনো একটা অঙ্ককে 4 বিটের মাধ্যমে তুমি তৈরি করতে পারবা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যে কোনো একটা অঙ্ককে 4 বিটে রূপান্তর করতে পারবা। এটাই হবে বিসিডি কোডের ব্যাখ্যা বা বিসিডি কোডের রূপান্তর। এটা হচ্ছে আমাদের বিসিডি কোড এর বৈশিষ্ট্য বা ব্যাখ্যা, যে বিসিডি কোড কাকে বলে, বিসিডি কোড কীভাবে কাজ করে। একটু আমাকে জানাও সবাই কি সম্পূর্ণ অংশটা ভালো করে বুঝতে পারছো কিনা। এটা পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝতে পেরেছো? এটা আমাকে জানাইও। তামান্না, সুমাইয়া, স্বপ্ন একটু কথা বলো। মুজাহিদ, মাহবুব, জাহিদ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি এটা দেখি আমাদের পরবর্তীতে 25 সালেরই মেবি বাকি আছিল কিছু অংশ, আমি দেখি। হ্যাঁ, 25 সালেরই একটা স্পেশাল প্রশ্ন বাকি আছে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। দিনাজপুর বোর্ড 25-এ আসা। আমরা কিন্তু বাইনারিতে পড়ছিলাম এমএসবি কি। এমএসবি কিন্তু আমরা সবাই পড়ছিলাম, আমার হয়তো লিঙ্ক চলে যেতে পারে, আমি দেখা দিই। এমএসবি কি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। থ্যাংক ইউ, এটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে বাইনারি সংখ্যার সবচেয়ে বাম পাশের বিট, যা সংখ্যাটির মান নির্ধারণে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটার পরে যে খ নংটা, বাইনারির যোগ ও বুলিয়ান যোগ এক নয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে। বাইনারির যোগ আর বুলিয়ান যোগ একরকম নয়, ব্যাখ্যা করো। আমার যেহেতু সময় কম, লিঙ্ক চলে যাবে, আমি জাস্ট একটু সংক্ষেপে বলি। বাইনারি যোগ এর ক্ষেত্রে 2টা উত্তর পাওয়া যায়, সাম আর ক্যারি। আর বুলিয়ান যোগে একটা উত্তর পাওয়া যায়, শুধু সাম পাওয়া যায়, ক্যারি পাওয়া যায় না। এই হচ্ছে মূল পার্থক্য। যেমন বাইনারি যোগের সময় 1 আর 1 যোগ করলে হবে 10, 10-এর 0 লিখবা, এটা সাম, আর ক্যারি হবে 1। আর বুলিয়ান যোগে 1 আর 1 যোগ করলে হবে 1, এখানে কোনো অন্য কোনো কিছু থাকে না, হাতে থাকে না। এই 4টা দিতে হবে। প্রথমে লিখবা বাইনারি যোগের সত্য সারণী, ইনপুটে থাকবে এগুলো, আউটপুট হবে সাম আর ক্যারি। পরে লিখবা বুলিয়ান যোগের সত্য সারণী, ইনপুট হবে এগুলো, আউটপুট হচ্ছে একটা। এই আর কি। তো লাস্টে বলতেছে বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 10, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 হয়। সুতরাং বাইনারি যোগ আর বুলিয়ান যোগ একরকম নয়। এর হচ্ছে মূল পার্থক্য, মূল ব্যাখ্যা। সময় স্বল্পতার জন্য একটু আমি শর্টকাটে ব্যাখ্যা দিলাম, দেখো বুঝতে পারছো কিনা। মূল কথা হচ্ছে লাস্টেরটা লিখে দিলেও অনেকটা উত্তর পেয়ে যাবা। এই বক্সটা আঁকলে আরও সুন্দর হবে, 2 পেয়ে যাবা আর কি। বাইনারি যোগে 1 1 যোগ করলে হয় 10, আর বুলিয়ান যোগে 1 1 যোগ করলে হয় 1। এটা হচ্ছে মূল পার্থক্য এই দুইটা অংশে। বুলিয়ান যোগ আর বাইনারি যোগ একরকম না, দুইটাই ভিন্ন রকম। সবাইকে ব্যাখ্যা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। সবাই বুঝতে পেরেছো? এই হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের স্পেশাল আজকের মতো 2 নাম্বার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের শেষ অংশ। নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো এবং সকল ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করো নিয়মিত। আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।